জামশেদপুর ম্যাচ আর চেন্নাই ম্যাচ কিন্তু একরকম নয়। তো এটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এছাড়া আপনাদের অনেকগুলো প্রশ্ন ছিল, অনেকগুলো কোয়ারিজ ছিল, তার মধ্যে ছিল আনোয়ার আলীর কেস কি হলো, কি দাঁড়ালো, মোহনবাগান কি সব আশা ছেড়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ 2 নিয়েও তো কোনো সিদ্ধান্ত এলো না, মোহনবাগান ম্যানেজমেন্ট তো কিছুই করতে পারলো না, দুটো কেসেই ফেলিওর, সেটা কি দাঁড়ালো, আলটিমেটলি কোথায় দাঁড়িয়ে আছে সেগুলো নিয়ে আলোচনা করে নেব। আর যেটা ছিল আপনাদের আর একটা ইনফরমেশন দেওয়ার ছিল চোট সংক্রান্ত, আশিস রায়ের চোটটা নিয়ে, সেটাও এই ভিডিওতে আলোচনা করে নেব। প্রথমে চলে আসি চেন্নাই ম্যাচ নিয়ে। যেটা বলছিলাম যে জামশেদপুর ম্যাচের মতো কিন্তু চেন্নাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা এরম হবে না। জামশেদপুর প্রথম দিকে দুটো গোল খাওয়ার পর আশা ছেড়ে দিয়েছিল। আগের দুটো ম্যাচে পরপর 5 গোল খেয়ে মানসিকভাবেও যথেষ্ট বিপর্যস্ত ছিল, প্লাস ওদের কোচ ডাগ আউটে ছিল না, অনেক সমস্যার মধ্যে দিয়েই জামশেদপুর ম্যাচটা খেলেছিল। আর চেন্নাইয়ের সিচুয়েশনটা কিন্তু পুরোপুরি আলাদা। আমিও আপনাদের আগের দিন বলেছিলাম চেন্নাই নিয়ে খুব একটা চাপ নেওয়ার কিছু নেই, তার কারণ সেটা ছিল কেরালা ব্লাস্টার এবং চেন্নাইয়ের ম্যাচটা নিয়ে। কিন্তু আমার পরে যেটা মনে হয়েছে, যেটা চেন্নাই এবং কেরালার ম্যাচ, ওটা কিন্তু ওদের সাউদার্ন ডার্বি। তো ডার্বিতে যে কোনো কিছু হয় আপনারা জানেন। তো ডার্বি ম্যাচ দিয়ে দুটো টিমকে ওইভাবে বিচার করা যায় না, বিচার করাটা ভুল হবে। সেক্ষেত্রে আমারও কিছুটা ভুল হয়েছিল। আমি প্রথম থেকে চেন্নাইয়ের প্রায় সবকটা ম্যাচই দেখলাম। তো চেন্নাই টিমটা নিয়ে যেটা প্রথম কথা বলতে হয়, সেটা কিন্তু এবছর যখন টুর্নামেন্ট শুরু হয় তখন অনেকেই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দৌড়েই চেন্নাই টিমকে রেখেছিল। বিশেষজ্ঞরা, আমি ইউটিউবারদের কথা বলছি না, কিন্তু যারা বিশেষজ্ঞ রয়েছে তারা কিন্তু বলেছিল যে এই চেন্নাই টিমটা কিন্তু দুর্ধর্ষ টিম। যদিও খাতায় কলমে ম্যাচ শুরু হওয়ার বা টুর্নামেন্ট শুরু হওয়ার পর চেন্নাইকে সেইভাবে এক্সপেক্টেড ওয়েতে দেখা যায়নি। তবে চেন্নাই টিমের যদি আপনি খুব ভালো করে দেখেন, দুটো ডেঞ্জারাস জায়গা রয়েছে। অন্যান্য জায়গায় যে ধরনের প্লেয়ার রয়েছে সবাই ভালো প্লেয়ার, সেরকম প্লেয়ার অন্যান্য টিমেও আছে, কিন্তু ওদের অ্যাডভান্টেজের যে জায়গা যেটা, সেটা হচ্ছে দুটো স্ট্রাইকার। সব থেকে ডেঞ্জারাস হচ্ছে উইলমার জর্ডান গিল। এই প্লেয়ারটাকে আমি প্রথম থেকে দেখে আসছি, যবে থেকে আইএসএল খেলছে। এই প্লেয়ারটা যে টিমে যায় সেই টিম যদি একদম তলানিতেও থাকে, সেই টিম যদি ম্যাচও হারে, তাহলেও এই প্লেয়ারটা কিন্তু গোল করে। আমাদের জেসন কামিন্সকে দেখবেন অনেক ক্ষেত্রে যেগুলো গোল হয় না বা ডিফ্লেক্টেড হয়, ওর পায়ে বলটা অটোমেটিক চলে যায়, বা লাস্ট মিনিটে টাচ হওয়ার আগে ওর একটা টাচ নিয়ে চলে যায়, মানে গোলের ভাগ্য নিয়ে নেমেছে এই প্লেয়ারগুলো। সেরকম উইলমার জর্ডান গিলের ক্ষেত্রে আমি ব্যাপারটা দেখলাম, অপোনেন্ট টিমের প্লেয়ার গোল লাইন থেকে বল ক্লিয়ার করছে, ওর পেছনে লেগে বল ঢুকে যাচ্ছে। কোনো একটা সেট পিস থেকে বল হয়তো গোলের দিকেই যাচ্ছে, যাওয়ার আগে ওর মাথাটা ছুঁয়ে চলে গেল। এমনিও হয়তো গোল হতো, কিন্তু ওর মাথাটা ছুঁলো, কারণ গোলটা ওর নামে লেখা থাকবে। আর তার থেকেও যেটা সমস্যার বিষয় হচ্ছে ওর ফিজিকটা। তো অ্যালবার্টো রড্রিগেজ আমাদের বলুন বা টম অ্যালড্রেড বলুন, ওদের একা কিন্তু উইলমার জর্ডান গিলের সঙ্গে লড়তে গেলে সমানে সমানে লড়াই হয়ে যাবে। ফলে উইলমার জর্ডান গিলকে যদি লক করতে হয়, দুজনকে একসাথে লক করতে হবে। আর ওকে যদি আবার দুজনে মিলে গার্ড করে দেয়, তাহলে বাকি ডিফেন্সে পড়ে থাকবে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার। ফলে যে কোনো কর্নার বা সেট পিস সব সময় থ্রেট থাকবে যদি অপোনেন্ট টিমে উইলমার জর্ডান গিল থাকে। যদি চেন্নাই টিম কোনো ম্যাচে 5টা কর্নার পায়, উইলমার জর্ডান গিল কিন্তু 5টাতে 5টা গোল করার মতো ক্ষমতা রাখে। তো ওই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় থ্রেট। সেকেন্ড থ্রেট কিন্তু চিমাচুকু, যাকে একসময় ইস্টবেঙ্গল রিজেক্ট করে দিয়েছিল। সেই চিমাচুকুর ব্যাপারটা হচ্ছে, চিমাচুকু কিন্তু এই টিম ওই টিম করে আজও পর্যন্ত আইএসএল এ খেলে যাচ্ছে। চিমাচুকু আবার এমনিতে আমাদের কামিন্স বলুন বা ম্যাকলারেন বলুন, তাদের মতোই ঘোরাফেরা করে, স্ট্রাইকারদের মতো খুব একটা অ্যাক্টিভ দেখা যায় না। কিন্তু যখন সে বল পায় পেনাল্টি বক্সের মধ্যে, সে ব্যাক বলই হোক, বাইসাইকেল হোক, মাথা দিয়ে দেওয়া হোক, পায়ের কাছে মাথা নিয়ে গিয়ে হোক, যে কোনোভাবে ও গোলটা করার মারাত্মক চেষ্টা করে। আর সব থেকে বড় কথা, চেষ্টা করলে ওটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে ও দুমদাম যে শটই মারুক না কেন, সেই শটটা জেনারেলি 3 কাঠির মধ্যে থাকে। গোলকিপার সেটাকে ডিফ্লেক্ট করে দিতে পারে, সেভ করতে পারে, আলাদা কথা, কিন্তু ওর ম্যাক্সিমাম শটটা 3 কাঠির মধ্যে রাখারও চেষ্টা করে এবং রাখতেও সক্ষম হয়। চেন্নাই মেনলি যেটা করে, দুটো উইং দিয়ে বল সাপ্লাই দেওয়ার চেষ্টা করে জর্ডান উইলমার গিলকে। তা না হলে মাঝমাঠ থেকে কাউন্টার অ্যাটাকের সময় থ্রু পাস বাড়ানোর চেষ্টা করে, সেক্ষেত্রেও উইলমার জর্ডান গিল 2-3টে ডিফেন্ডারকে ধাক্কাধুক্কি দিয়ে গিয়ে গোল করে দিতে পারে। তাহলে আপনাদের প্রশ্ন থাকবে, চেন্নাই যদি এত ভালো টিম হয় তাহলে চেন্নাই হেরে যাচ্ছে কেন? চেন্নাই তো সেরকম কিছু করতে পারছে না। না, অনেকগুলো কারণ আছে তার পেছনে। চেন্নাই যদি প্রথম থেকে পিছিয়ে পড়ে আর খুব সহজে যদি কিছুক্ষণের মধ্যে সেটাকে কামব্যাক করতে না পারে, তখন চেন্নাইয়ের টিমটা একটু প্রেসারে পড়ে যায় এবং তারা অল আউট যেতে 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 যেতে
পুরো টিমটাকে নিয়েই লাইনের ওপরে চলে যায় এবং ন্যাচারালি কাউন্টার অ্যাটাকে আরও বেশি গোল খেয়ে ম্যাচটা হেরে যায়। তো চেন্নাইকে আটকাতে গেলে আগে একটা গোল করে সেই লিডটা ধরে রাখতে হবে। লিডটাকে যদি আমরা সেকেন্ড হাফের 50-60 মিনিট পর্যন্ত টেনে দিতে পারি, সে একটা গোলের লিড হোক, দুটো গোলের লিড হোক, তারপরেই চেন্নাই টিম কিন্তু পাগলের মতো অ্যাটাক করতে শুরু করবে, ডিফেন্সটাকে আস্তে আস্তে ওপেন করে দেবে। তবে খেলা যতক্ষণ 0-0 থাকবে ততক্ষণ কিন্তু চেন্নাইয়ের ডিফেন্সকেও ভাঙাটা খুব সহজ ব্যাপার হবে না। ডিফেন্স আমি বলবো না যে বিশাল ভালো ডিফেন্স, তা নয়, কিন্তু ডিফেন্স অ্যাভারেজ ডিফেন্স এবং মোর দ্যান অ্যাভারেজ বলা চলে। এই খেলার রেজাল্ট টোটালি ডিপেন্ড করে থাকবে আমাদের ডিফেন্ডারদের পারফরমেন্সের ওপর এবং স্ট্রাইকারদের অযথা সুযোগ নষ্ট না করার ওপর, যেটা লিস্টানের ক্ষেত্রে তো রয়েছেই। আমাদের প্লেয়াররা কিন্তু গোল করার বা গোলে শট মারার সুযোগ পাচ্ছে, সেই শটগুলোকে পজিটিভলি কনভার্ট করতে হবে। প্রত্যেকটা ম্যাচে 10টা করে সুযোগ পাওয়া যাবে না, যেখান থেকে 4টে বা 2টো গোল করলাম আমরা। তো আমাদের 5টা চান্স পেলে তার মধ্যে 3টে গোল করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমার আজও মনে আছে নর্থ ইস্ট একটা সিজনে একদম প্রথম লিগে সমস্ত ম্যাচ প্রায় হেরে একদম তলানিতে ছিল, সেই রকম সময় মোহনবাগানের সঙ্গে সেকেন্ড লেগে খেলা হচ্ছিল। তো মোহনবাগান তো হেসে খেলেই জিততো, এরকম একটা সিচুয়েশান ছিল, কিন্তু সারা ম্যাচ জুড়ে একটাও গোল মোহনবাগান করতে পারেনি, একটাও গোল নর্থ ইস্ট প্রথম দিকে করতে পারেনি। কিন্তু ওদের নতুন প্লেয়ার উইলমার জর্ডান গিল এলো, একটা গোল করলো এবং সব থেকে তলানিতে থাকা টিমের কাছে মোহনবাগান ম্যাচটা হারলো। চেন্নাই এই টিম নিয়ে এরপরে কালকে পরশু আরও 2টো দিন রয়েছে, সেটা আলোচনা করবোই, আরও তাদের ডিটেলস অ্যানালিসিসে যাব। এরপর চলে আসি পরের খবরগুলো। আনোয়ার আলীকে নিয়ে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে ব্যাপারটা কী দাঁড়ালো। ব্যাপারটা আপনাদের কাছে খুব ক্লিয়ার করে বলে দিই আবার। আনোয়ার আলীর কেসটা কেন এতদিন পেন্ডিং হচ্ছে, কেন রেজাল্ট আসছে না? আনোয়ার আলীর কেসটার রেজাল্ট দেওয়ার জায়গায় পৌঁছে গেছিল পিএসসি, কিন্তু তখন রঞ্জিত বাজাজ হাইকোর্টে অ্যাপিল করেছিল, দিল্লি হাইকোর্টে, যে পিএসসির টিমটা গঠন করেছে এআইএফএফ সেটা বৈধ টিম নয়, আইন মেনে করা হয়নি, তাই তারা ডিসিশান দিতে পারে না। এবার কোর্ট সেই বিষয়টায় সম্মত হয়েছিল এবং অনেকে ভুল করছেন যে হাইকোর্ট এই বিষয়টা নিয়ে কোনো রায় দেবে না। হাইকোর্ট যেটা বলেছিল, প্রপার নিয়ম মেনে পিএসসির একটা টিম গঠন করে তবেই জাজমেন্টটা দেওয়া যাবে এবং সেই জাজমেন্টটা মানে টিমটা ঠিক করে হলো কিনা, বৈধ টিম জাজমেন্ট দিল কিনা, সেইগুলো হাইকোর্ট দেখবে। হাইকোর্ট কখনোই আনোয়ার আলীকে নিয়ে কোনো জাজমেন্ট দেবে না, কিন্তু বিচার প্রক্রিয়াটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা হাইকোর্ট মনিটরিং করবে। তো ফলে পুরোপুরি একটা নতুন প্যানেল তৈরি করে আবার বসিয়ে আবার বিচার ব্যবস্থা শুরু করে আবার সবাইকে ডেকে পুরো জিনিসটা করতে সময় লাগবে, সেইখানেই জিনিসটা ঘেঁটে আছে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট বুঝে গেছে যে এখন কবে কি হবে কেউ জানে না। তো এ মাসের শেষে আবার একটা ঘোষণার কথা আছে, ডিসিশান দেওয়ার কথা আছে। আর ACL 2 নিয়ে ব্যাপারটা হচ্ছে, ACL 2-তে খেলা তো কোনোভাবে সম্ভব নয়, সেটা আপনারা সকলেই বুঝে গেছেন। ACL 2 এর একটা কম্পেনসেশন মোহনবাগান দাবি করেছিল এবং সেটা তো আর এরকম নয় যে কম্পেনসেশন না পেলে মোহনবাগান খেলতে পারবে না, অনেক কিছু আটকে আছে, বিষয়টা তো তা নয়। তো অ্যাপিল করেছে, ওরাও শুনেছে, ওরা ডিসিশান দেবে কি হবে ফাইনাল। যদি ওরা না বলে মোহনবাগান আবার কন্টেস্ট করবে, এগুলো এখন হতেই থাকবে। ওই দুটো কেসই কিন্তু আলটিমেটলি কম্পেনসেশনের ব্যাপার। মোহনবাগান কিছু কম্পেনসেশন চাইছে, সেই কম্পেনসেশন পাবে কিনা, আনোয়ার আলীর থেকে পাবে কিনা আর এখান থেকে পাবে কিনা, সেই জন্যই ম্যানেজমেন্টের অত মাথা ব্যথা নেই। আর আনোয়ার আলী 4 মাসের জন্য সাসপেন্ড হলো কি 6 মাসের জন্য সাসপেন্ড হলো, তাতে কিন্তু আমাদের মোহনবাগান ম্যানেজমেন্টের বেসিক্যালি কিছু লাভ নয়। ওই রাগ মিটলো, ঝাল মিটলো, এই একটা ব্যাপার ছাড়া আর কিছুই নেই সেখানে। আর লাস্ট খবরটা ভালো খবর নয়, সেটা হচ্ছে আশিস রায়কে নিয়ে। আশিস রায়ের পরের ম্যাচে খেলার সম্ভাবনাটা খুবই কম, যেটা আমি বলেছিলাম আমার কাছে সারপ্রাইজিং নয়, কিন্তু এখনও যেটা খবর আসছে সম্ভবত পরের ম্যাচটা আশিস রায় খেলতে আর পারবে না। সেক্ষেত্রে একটু চাপ হবে। দিব্যেন্দু যদি কোনোভাবে এরকম ম্যাচের সিচুয়েশনের মধ্যে জর্ডান গিলের সামনে পড়ে যায়, কি হতে পারে সেটা আপনি আমি প্রত্যেকটা মোহনবাগান সমর্থক জানি। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।